ওখানে গরুর ফার্ম করেছি, সেটা দাদা অত প্রফিট হয়নি। আমি ছাগলের ফার্ম করেছি, আমি পোলট্রির ফার্ম করেছি, আমি কিন্তু অতটা প্রফিট পাইনি। কিন্তু আমি পোলট্রির ফার্মের সাথে আমার পিক ছিল, তাতে যে আমি প্রফিট পেয়েছি, তাতে আমি মনে করি যে শুকরে বেস্ট। মানে পোলট্রিটা আছে না নেই? পোলট্রিটা আমি ছেড়ে দিই। পোলট্রি ছেড়ে তার পাশাপাশি রেখেছিলেন শুকর। হ্যাঁ, কিন্তু এখন শুকরটাকে ফাইনাল করেছি, হ্যাঁ পোলট্রিটা তুলে দিয়েছি। আচ্ছা দাদা, এই যে সুন্দর করে প্রত্যেকটা ঘরের নাম্বার দিয়েছেন, এই নাম্বারের কারণ কি? এই নাম্বারে আমার মা যখন বিট দিই, বিট করার পরে আমি লিখে রাখি যে এই তারিখে এই শুয়োরটাকে বিট দিলাম, তাহলে আমার ওর এটা হিসাব রাখতে সুবিধা হয়। তাহলে একটা ঘরে একটাই পিক থাকে? একটা ঘরে আপনি 4টে পিকও রাখতে পারেন, কিন্তু এক ডেটে আপনার বিট দিতে হবে। ওকে। আর তাহলে আপনার গলমিল হয়ে যাবে, বুঝতে পারবেন না। মানে আপনি পিকের নাম্বার করেন না, আপনি ঘরের নাম্বার করি। পশ্চিমবঙ্গে মানে শুকর পালনের ট্রেনিং দেওয়ার জন্য ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো অ্যান্ড লাইভস্টক ট্রেনিং ইনস্টিটিউট রয়েছে কৃষ্ণনগরে। সেখানে সম্রাটদা, মণিকুমার এদের তত্ত্বাবধানে কিন্তু খুব ভালো একটা ট্রেনিং প্রোগ্রাম হচ্ছে। শুধু তাই নয়, ওনাদের সঙ্গে কিন্তু খুব নামি দামি জ্ঞানী পিগারি সায়েন্টিস্টরা যুক্ত রয়েছেন। তারা এসে থিওরি ক্লাস করেন এবং সম্রাটদা দীর্ঘদিনের অভিজ্ঞ একজন খামারি, তিনি কিন্তু একদম ধরে ধরে সবাইকে হাতে কলমে ইনজেকশন করানো, খাসিকরণ করানো এবং কোন কোন ওষুধ আপনাকে ইউজ করতে হবে সবটা কিন্তু একদম ব্রিফ করে দেবে, ভালো করে শিখিয়ে দেবে। যদি আপনারা কোনো রকম ট্রেনিং প্রোগ্রামের সঙ্গে যুক্ত হতে চান, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করে নাম নথিভুক্ত করবেন। ভিডিও দেখে নেওয়া যে কোনো সিদ্ধান্ত একান্তই আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। ভিডিওর মালিক আপনাকে কোনো রকম সিদ্ধান্ত নিতে বাধ্য করছে না। দাদা নমস্কার। নমস্কার দাদা। দাদা একটু আপনার নাম পরিচয় দেবেন। আমার নাম অমরেশ হাওলাদার। হ্যাঁ। গ্রাম মন্ডপঘাটা, পোস্ট কুমোরখোলা, থানা বাগদা। বাগদা, আচ্ছা। মানে কাছাকাছি শহর হচ্ছে বনগাঁ? কাছাকাছি শহর হচ্ছে কি আমার হেলেঞ্চা বাজার। হ্যাঁ। আর শহর হচ্ছে বনগাঁ। আচ্ছা দাদা, পিক ফার্মের সঙ্গে কতদিন ধরে যুক্ত? আমি 18 সাল থেকে যুক্ত আছি। 2018 সাল, মানে 6.5 বছর মতো আপনি যুক্ত। আচ্ছা, এই ঘরটাও দেখে মনে হচ্ছে নতুন? হ্যাঁ, এই ঘরটা নতুন করা আমার। এটা নতুন করা? হ্যাঁ। এমনি আপনি আগে থেকে করতাম, পোলট্রি ইসের সাথে শুয়োরটা করতাম। ওকে। আচ্ছা দাদা, আপনার ঘর তো সত্যিই খুব সুন্দর। একটা ঘর করার সময় একজন শুকর খামারি যিনি নতুন আর কি করবেন, তার কি কি বিষয় খেয়াল রাখা উচিত? তার মেইন ফ্লোরটা আগে খেয়াল রাখতে হবে। ফ্লোরটা যেন শুকনো থাকে সবসময়। ওকে। শুকনো না থাকলেই সমস্যা। তাহলে শুকনো রাখার ব্যবস্থা কি? ঢাল করতে হবে। ঢালটা করতে হবে এমনভাবে যেন আবার স্লিপ না কাটে। আচ্ছা, সেটাও খেয়াল রাখতে হবে। তাহলে একটুখানি ভেতরে গিয়ে আসলে একটুখানি ঢালটাও দেখি। হ্যাঁ ঠিক, ঢালটা যেমন বন্ধুরা আপনার যদি আমি দেখাই এই জায়গাটায়, দেখুন ঢালটা এবার হয়তো আপনারা হালকা একটু বুঝতে পারবেন যে দাদা যেখানটায় দাঁড়িয়ে আছেন ওটা একটু উঁচু, আর আমি যেখান থেকে ক্যামেরা শ্যুট করছি এই জায়গাটা একটু নিচু। তার মানে দেখুন এই দাদার পা, দেখুন পা দেখলে বুঝতে পারবেন। হ্যাঁ আচ্ছা, তাহলে মানে এখানে জল দিলে গড়িয়ে বেরিয়ে এখন দুপুরবেলা ধুইয়েছে, দেখুন জলটা একদম, দেখুন বুঝতে পারছেন এ পাশে আর কি ঢাল রয়েছে। হ্যাঁ, জল দিলে বেরিয়ে যাবে। আচ্ছা, আর কি কি বিষয় খেয়াল রাখতে হবে? প্রত্যেকটা ঘর দেখুন, আর ঘরের হাইটটা খুব বেশি করা যাবে না। ঘরের হাইট বেশি করা যাবে, এই কোমর সমান। হ্যাঁ, কোমর সমান করতে হবে। আর আমার সাইডে যেহেতু বাড়ি আছে, ওর জন্য ওই সাইডটা আটকানো আছে। পিক ফার্ম করতে হবে ফাঁকা জায়গায়। হ্যাঁ, একদম মুক্ত বাতাস খেলবে, তবেই পিক ঠিক থাকবে। ওকে। আচ্ছা দাদা, এই যে সুন্দর করে প্রত্যেকটা ঘরের নাম্বার দিয়েছেন, এই নাম্বারের কারণ কি? এই নাম্বারে আমার মা যখন বিট দিই, বিট করার পরে আমি লিখে রাখি যে এই তারিখে এই শুয়োরটাকে বিট দিলাম, তাহলে আমার ওর এটা হিসাব রাখতে সুবিধা হয়। তাহলে একটা ঘরে একটাই পিক থাকে? একটা ঘরে আপনি 4টে পিকও রাখতে পারেন, কিন্তু এক ডেটে আপনার বিট দিতে হবে। ওকে। আর তাহলে আপনার গলমিল হয়ে যাবে, বুঝতে পারবেন না। মানে আপনি পিকের নাম্বার করেন না, আপনি ঘরের নাম্বার করি। আচ্ছা আচ্ছা, এটাও একটা সুন্দর সিস্টেম। আর পিকে কানে ট্যাগ লাগালে ট্যাগটা থাকে না, ট্যাগটা নষ্ট করে ফেলে। যেমন আমার এই শুকরটার ট্যাগ ছিল কানে, ওইটা ও কানের ট্যাগটা কিন্তু কামড়াকামড়ি করে, এই দেখুন বন্ধুরা করে ফেলেছে। এখনও কিন্তু ট্যাগের স্কারটা রয়েছে, দাগটা রয়েছে। হ্যাঁ, তাহলে এরা কি আপাতত প্রেগনেন্ট না? এরা তিনজনে একদিনে প্রেগনেন্ট হয়েছে, সেম ডেতে এদেরকে পিক করানো হয়েছে। দেখছেন বন্ধুরা কত সুন্দর সিস্টেম। অভিজ্ঞ খামারির এই হচ্ছে
গুণ, মানে একজনের অভিজ্ঞতা থাকলে আমরা তার কাছ থেকে শিখতে। আচ্ছা দাদা, এই যে আবার এখানে গাবিন 27/2/25, আচ্ছা ফেব্রুয়ারি 27 একদম বিট বিট করা হয়েছে। খুব সুন্দর, খুব সুন্দর। তো বন্ধুরা, এইরকম অর্গানাইজ তো আমি আপাতত দেখিনি, নিশ্চয়ই আছে, পশ্চিমবঙ্গে প্রচুর খামারি রয়েছেন, আমি সেভাবে পিক ফার্মে যাইনি, তবে দাদার এগুলো দেখুন। আচ্ছা, এটা গাবিন এক বাটি মানে কি দাদা? মানে গাভিন এক বাটি মানে একটা গাভিন শুয়োরকে এক বাটি ম্যাশ দিই আমরা। এবার যেহেতু এই ঘরে মাল নেই, আমি বাচ্চাগুলো রেখেছি। আচ্ছা, এবার এদের দেখা গেল যে হিসাবে খাবে সেই হিসেবে দেই, কিন্তু এটা মার জন্যই আমার ঘরগুলো করা। আচ্ছা 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 আচ্ছা, টোটাল হচ্ছে আমার ব্রিডিং সেট আপ। খুব সুন্দর বন্ধুরা, এই দেখুন। আচ্ছা দাদা, এ হচ্ছে জানুয়ারি 23/2025, জানুয়ারির 23 তারিখ বিট করানো হয়েছে। তাহলে মোটামুটি কখন গিয়ে বাচ্চা আসবে আপনি একটা খাতায় কলমে হিসাব করলে? হ্যাঁ, একদম এই ঘরের নাম্বারে আমি খাতায় মেনটেন করি। খাতায় লেখা আছে 100 দিন যখন হবে একে একটা ইঞ্জেকশন করব। বাহ, আচ্ছা কিসে ইঞ্জেকশন ওটা? ওই ইঞ্জেকশনটা করলে আপনারা ওই এস্ট্রে বলে একটা রোগ আছে, আচ্ছা, ওটা বাচ্চা শুকরের মানে দেখা গেলে 1 মাস পরেও হতে পারে, 1 মাস 2 মাস পরেও হতে পারে। ওইটা করলে আর স্টেপ রোগটা হয় না। স্টেপ রোগটা আপনার কীরকম, শুকরকে বাঁচাতে পারবেন না, সাইকেল মতো পাটা শুধু বারে বারে করবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই স্টেপ হলে সে শুকর বাঁচবে, মানে মার পেটে থাকা অবস্থায় মাকে একটা ইঞ্জেকশন করলে ওই স্টেপ রোগটা হবে না। দারুণ, আমার তো খুব সুন্দর লাগলো বন্ধুরা। দেখুন, দাদা কিন্তু ঘরে যথেষ্ট খরচা করেছেন, যেহেতু উনি দীর্ঘদিনের অভিজ্ঞতা, উনি শিখতে শিখতে করেছেন। তবে বাহ, এ তো দেখুন, এটা কি দাদা মেল? এটা বোর আছে। ওহো, দুর্দান্ত, এটা দুর্দান্ত বন্ধুরা। আমি জানি না আমার ক্যামেরা কতটা জাস্টিফাই করছে, সামনাসামনি দেখলে আপনারা জাস্ট মানে খুব সুন্দর, খুব সুন্দর। আচ্ছা তাহলে, আচ্ছা দাদা, এই যে মানে মেলের জন্য এই ঘরটা কি পর্যাপ্ত আছে? মেলের জন্য পর্যাপ্ত বলতে, এই মেলটা এমনই মেল যে এ যখন হাইট ছোট করেছি আমি, এই প্রত্যেক ঘর থেকে টপকে যায়। দেখুন, ওকে করার জন্য এখনো টপকে যায়, এই বাসটা দিয়ে রেখেছি যাতে টপকাতে না পারে। আচ্ছা, মানে এই বাসটা এর জন্যই এত এগ্রেসিভ। আচ্ছা, এরকম মানে আমার বয়সে আমি এরকম এগ্রেসিভ মেল দেখিনি। আচ্ছা, যত এগ্রেসিভ হয় তত ভালো কোয়ালিটি, তত ভালো কোয়ালিটি হবে। এবং এর পায়ের ইটা দেখবেন আপনি, পাঞ্জাটা। বন্ধুরা দেখুন, প্রত্যেক ঘরের হাইট সেম, ঠিক আছে, শুধু মেলটার জন্য দাদা পরে আবার হাইট বাড়িয়েছেন যেহেতু একটু অ্যাগ্রেসিভ। আচ্ছা দাদা, খাদ্য ব্যবস্থাপনা কীরকম? আমার ম্যাশের আচ্ছা, ম্যাশের ওপর করা ভালো না হোটেল ওয়েস্টে করাই ভালো? হোটেল ওয়েস্টে করলে হবে না, মাছি দেখুন আপনি, মাছি কমই আছে। আর হোটেল ওয়েস্ট করলে প্রচুর গ্যাস হবে, আশেপাশে বাড়ি আছে, অবজেকশন করতে পারে। তারপর যিনি মালিক বা যারা কর্মচারী সকলের জন্য একটা অস্বাস্থ্যকর পরিবেশ। ওকে। এবং আমি নিজেও ফার্মে আসি, দিনে 2 বার করে আসি। ঠিক ঠিক। আমার এক ভাইপো আছে, ওই থাকে ফার্মে, ওই যে ভাইপো আছে জল দিচ্ছে, ওই যে বাইরে খেতে জল দিচ্ছে, আচ্ছা, ওই দেখাশুনো করে। আচ্ছা ওকে। আচ্ছা দাদা, আমি এর আগে শুনেছি যদি একটা খালের পেছনে হয়, একটা সুযোগ সুবিধা হচ্ছে যে ওয়েস্টটাকে খালে ফেলে দেওয়া যায়। আপনার ক্ষেত্রে কি হচ্ছে, কি করছে? আমি একটা গর্ত করে রেখেছি, এইবার ওই গর্তের জলটাকে আমি আমার এই পাশে জমিওয়ালারা ওরা তুলে নিয়ে যাচ্ছে, ওদের চাষের জমিতে কাজে লাগাচ্ছে। এবার আমি মাঝে মাঝে মোটর লাগিয়ে আমার খেতে দিচ্ছি। আপনি দেখুন কাঁঠাল গাছগুলো দেখুন, কুমড়ো গাছগুলো দেখুন, মানে এত উর্বর। একটু দাদার সবজিগুলো দেখি, উনি ওয়েস্টটাকে কোথায় আর কি স্টোর করছে না, সেই জৈব সার দিয়ে কি। ওহো বন্ধুরা দেখুন, দেখুন কত সুন্দর কুমড়োর পাতা দেখলে বুঝতে পারবেন যে কি সুন্দর হয়েছে। আমার কিন্তু এই জল দিয়ে আমি মানে এটা করেছি, এখানে এসে জমা হয়। হ্যাঁ, এখানে এসে জমায়, মোটর লাগিয়ে আমি জলটা কিন্তু এই গাছগুলোর ভিতরে দিই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা দাদা, এই বাইরে আবার একটা ঘর করেছেন? হ্যাঁ, এই ঘরটা আমি প্রথমে করেছিলাম এইটা থাকার জন্য। আচ্ছা, কিন্তু পরে দেখলাম আমি থেকে কি করব, আমার পাশেই বাড়ি, বন্ধু বান্ধব, এবার এর ভিতরে যত লোক কম আসবে তত ভালো। ঠিক। এমনি আমার একটু, আমি রাজনীতির সাথে যুক্ত, এবার আমার বন্ধু বান্ধব আসে, এই ঘরটা ওর জন্যই করেছিলাম, কিন্তু দেখলাম তাতে আমার ফার্মের লস। যত বেশি লোক আসবে তত বায়োসিকিউরিটির একটা কনসার্ন থেকে যায়। ওর জন্য আমি এটা বোর রেখে দিয়েছি, আমার 7খানা বোর আছে। আচ্ছা, এগুলো মানে খাসি করেননি? না না, এগুলো সেল করে দেবো। এগুলো মানে আমি বুঝতে পারিনি, আমি এগুলো রেখে দিয়েছি, এগুলো সেল করে দেবো। মানে এগুলো আপনি বোর হিসেবে সেল? হ্যাঁ, বোর হিসেবে সেল করবো। দুর্দান্ত। আর এখানটায় এসে ওয়েস্টগুলো জমা হয়। আচ্ছা দাদা, আপনার তো দীর্ঘদিনের অভিজ্ঞতা, দেখুন আমি
ছাগল পালনের ভিডিও করি, মুরগি পালনের করি, গরু পালনের করি, ইদানিং শূকর পালনও করছি ভিডিও। তো মোটামুটি লাইফ স্টকে সবারই একটা অভিযোগ বলেন বা আক্ষেপ বলেন যে লাভের মার্জিন যত দিন যাচ্ছে কমছে, যত দিন যাচ্ছে কমে যাচ্ছে, আর খাদ্য খরচ বেড়েই চলেছে। সেই জায়গা থেকে আজকে শূকর পালনের কী অবস্থা? দাদা আমি 2000 সাল থেকে আমি গরুর ফার্ম করেছিলাম পার্টনারশিপে। সেই ফার্মটা এখন দেখবেন সুসেন বাবু বলে একজন আছে, উনি পিক ফার্ম করেছে, মানে ওরা ক্ষুদ্র সমিতি কিনে নিয়েছিল, আমরা পার্টনারে করেছিলাম ওটা। ওখানে গরুর ফার্ম করেছি, সেটাই দাদা অত প্রফিট হয়নি। আমি ছাগলের ফার্ম করেছি, আমি পোলট্রির ফার্ম করেছি, আমি কিন্তু অতটা প্রফিট পাইনি। কিন্তু আমি পোলট্রি ফার্মের সাথে আমার পিক ছিল, তাতে যে আমি প্রফিট পেয়েছি, তাতে আমি মনে করি যে শূকরে বেস্ট। মানে পোলট্রিটা আছে না নেই? পোলট্রিটা আমি ছেড়ে দিই। তার পোলট্রি ছেড়ে তার পাশাপাশি রেখেছিলেন শূকর। হ্যাঁ, কিন্তু এখন শূকরটাকে ফাইনাল করেছি, হ্যাঁ পোলট্রিটা তুলে দিয়েছি। তো আচ্ছা, শূকর আপনি প্রায় 7 বছর, 6.5-7 বছর যুক্ত। এতদিন তো নিশ্চয়ই বুঝতেই পারছেন যেটা লাভজনক কিনা। এটা করে কি আসলে একদম লাভজনক? ওকে, কীরকম একটু লাভের একটু একটা হিসাব দেখুন। ব্যাপার হচ্ছে কি, একটা শূকরকে আপনি যতই ম্যাশ খাওয়ান, আপনাকে 4.5 থেকে, যদি একটু ভালো ফার্মার হয় 5,000, 4.5-5, মানে ধরেন আপনি তাও বাদ দিলাম 4 থেকে 5,000 টাকা একটা শূকরে থাকবে আপনার যদি কেনা বাচ্চা হয়। আর আপনার ঘরের যদি বাচ্চা হয়, তাহলে ওর সাথে ধরুন আপনি 4,500, 4,000 যেটা কিনছে আপনার ধরুন একদম নর্মালে 9,000 টাকা থাকবেই। মানে এটা হচ্ছে আপনি বলছেন আপনি যত হাই ফ্যাটেনিং আপনি যত খাওয়ান না কেন, আপনার একটা শুয়ে 9,000 দেবেই। এবার আপনাকে দেখুন, এরা 114-15 দিনে বাচ্চা দেয়। যদি ভালো ফার্মার হয়, তাহলে বছরে 2বার বাচ্চা তো পাবেই, আবার এক্সট্রা হাতে পেয়ে যাবে। ওকে, ফার্মারের উপরে সেটা, মানে 3 নম্বর বিটটা অন্তত হয়ে যাবে। একদম। আমরা যেরকম 30 দিন অবধি মার দুধ খাবে, 30 দিন খাওয়ার পরে ওকে কিন্তু সরিয়ে দেবো। আচ্ছা, এবার সেইটা সিস্টেমের উপরে, এইগুলো যারা করতে করতে শিখে যাবে। আর এটা পোষা কোনো হাতি ঘোড়া না, নিজের যদি ফার্মের ব্রিড মানে বাচ্চা হয়, সেটা দিয়েই সে করলে লাভবান হবে। আর যদি সে মনে করে আমি অন্য ফার্ম থেকে আনবো, কোনো একটা রোগালা ফার্ম থেকে নিয়ে আসলে সেই ফার্মটাই নষ্ট হয়ে যেতে পারে। আর এখন 90% ফার্মাররা বলবে না যে আমার ফার্মে রোগ আছে, আগে নিজের মালটা আউট করতে হবে। একদম নিজের মালটা সেল আউট করবে বলে ওটা বলবে না। আমি বলবো দেখে শুনে শূকর পালন করুন আপনারা, এবং যেখান থেকেই নেবেন যাচাই করে দেখুন আচ্ছা যে সেই ফার্মে ঠিক আছে কিনা। দাদা, মাঝখানে আপনি একটা কথা বললেন যে করতে করতে শিখে যাবে, তো করতে করতে তো লস হওয়ার একটা, হ্যাঁ লস খাওয়ার থাকবে। তার আগে একটা ট্রেনিং নেওয়ার প্রয়োজন। ট্রেনিং তো অবশ্যই নিতে হবে তাকে। এটা আমার ভুল হয়ে গেছে বলার, ট্রেনিং আমিও প্রথমে নেইনি। আমিও 10 লক্ষ টাকা মতো প্রথম দিকে লস করেছি। আচ্ছা, বর্তমানে আপনার ফার্মটা লাভজনক অবস্থায়? বর্তমানে আমার লাভজনক আছে। ওকে, বর্তমানে আমার বাচ্চা দেওয়া শুরু হয়ে গেছে ফার্মে। আচ্ছা দাদা, যেটা বললেন বা আমিও যেটা মনে করি, বন্ধুরা আমারও একটা ছাগলের খামার ছিল। তো যে কোনো লাইভস্টক ব্যবসা, সেটা ছাগল হোক, গরু হোক, পোলট্রি হোক, অনেকে তো পোলট্রি মানে কোম্পানির সঙ্গে টাই আপ বলে ট্রেনিং নিতে চায় না। পোলট্রি হোক বা শূকর পালন হোক, যে কোনো লাইভস্টকে আপনি আসবেন, অবশ্যই কিন্তু একটা ট্রেনিং নিয়ে নেবেন। পশ্চিমবঙ্গে মানে শূকর পালনের ট্রেনিং দেওয়ার জন্য ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো অ্যান্ড লাইভস্টক ট্রেনিং ইনস্টিটিউট রয়েছে কৃষ্ণনগরে। সেখানে সম্রাটদা, মণিকুমার এদের তত্ত্বাবধানে কিন্তু খুব ভালো একটা ট্রেনিং প্রোগ্রাম হচ্ছে। শুধু তাই নয়, ওনাদের সঙ্গে কিন্তু খুব নামি দামি জ্ঞানী পিগারি সায়েন্টিস্টরা যুক্ত রয়েছেন। তারা এসে থিওরি ক্লাস করান, এবং সম্রাটদা দীর্ঘদিনের অভিজ্ঞ একজন খামারি। তিনি কিন্তু একদম ধরে ধরে সবাইকে হাতে কলমে ইঞ্জেকশন করানো, খাসিকরণ করানো এবং কোন কোন ওষুধ আপনাকে ইউজ করতে হবে সবটা কিন্তু একদম ব্রিফ করে দেবে, ভালো করে শিখিয়ে দেবে। যদি আপনারা কোনো রকম ট্রেনিং প্রোগ্রামের সঙ্গে যুক্ত হতে চান, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করে নাম নথিভুক্ত করবেন। হ্যাঁ দাদা, একজন নতুন খামারি, ধরুন সে অন্য কিছুর সঙ্গে যুক্ত, যেমন কেউ যদি আমাকে বলে যে দাদা আমি একটা কাজ করি, কোনো একটা প্রাইভেটে কাজ করি, তো আমি ভাবছি যে কাজটা ছেড়ে দিয়ে ছাগল পালনে আসবো, তো আমি তাকে সোজাই বলে দিই না ভাই তুমি ছাগল পালনে এসো না। কারণ এমন অনেক ব্যবসা রয়েছে যেখানে 100 টাকা ইনভেস্ট করে হয়তো 140 টাকা পর্যন্তও হয় কিছু কিছু ব্যবসা, আর কিছু কিছু ব্যবসা রয়েছে 100 টাকা ইনভেস্ট করে 103 টাকা 4 টাকা হয়। তো ছাগল পালন হচ্ছে ওরকম 3-4 টাকা মার্জিনের মতো, 3-4%ই থাকবে। শূকর পালনটার জন্য কি কেউ একটা ছোটোখাটো হয়তো প্রাইভেটে কাজ করে সেটা ছেড়ে কি শূকর পালনে আসবে, এরকম একটা ভরসা? একদম নো ডাউট আপনি আসতে পারবেন, কোনো চিন্তা করতে হবে না। আচ্ছা, কিন্তু আপনার মাথায় রাখতে হবে, আপনার মেনটেন করে চলতে হবে, একটা ট্রেনিং নিয়ে নিতে হবে, এবং যারা ট্রেনিং দেবে আপনাকে
তারা আপনাকে গাইড যদি করে সেরকম জায়গা থেকেই ট্রেনিং করবেন। আর আপনি দেখবেন আপনার কিচ্ছু না শুকর পালা। আমি তো দেখুন আমার ভাইপো শুকরের সব কিছু দেখাশুনো করে, আমি ভেবেছি সিসি ক্যামেরা লাগাবো, ওখান থেকে মেনটেন করা যাবে সব কিছুই। কোনো পশু অসুস্থ হয়ে গেলে এর ডাক্তারও লাগে না, এর জ্বর হলে 1-2 দিনের ভিতর নিজেরাই ঠিক হয়ে যায়। তা না হলে অনেক রকম আছে, মেনোলেক্স প্লাস আছে, লক আছে, একটা ইঞ্জেকশন করে দিলে হলো, প্যারাটিসেমল খাইয়ে দিলে হলো, কোনো টেনশন নেই। শুকরের রোগ ব্যাধি একদম হয় না বললেই চলে। আচ্ছা, তাহলে বন্ধুরা কেউ যদি এরকম মনে করেন যে শূকর পালনে আসবেন, ইনভেস্ট করবেন, যদি আত্মবিশ্বাস থাকে এবং ডেডিকেশন থাকে, দুটো যদি থাকে, শূকর পালন আপনারা করতেই পারেন। দাদাকে অনেক ধন্যবাদ, আমাকে অনেক সময় দিলেন। নমস্কার দাদা, আপনাকে নমস্কার।